আচ্ছা, জামাতে ইসলামী কি নিজে এবার চেয়েছিল যে তারা সরকার গঠন করবে, নাকি তারা 70 থেকে 80টি সিটেই সন্তুষ্ট থাকতে চেয়েছিল? আপনারা কি জানেন যে বাল্যবিবাহ যে অঞ্চলগুলোতে বেশি, সেই অঞ্চলগুলোতে জামাতে ইসলামী বেশি আসন দখল করেছে? আপনারা কি জানেন যে শিক্ষিতের হার যেখানে কম সেখানেই জামাতে ইসলামী ভালো করেছে, এবং সীমান্তবর্তী যে এলাকাগুলোতে জামাতে ইসলামের টার্গেট ছিল সেখানেও জামাতে ইসলামী অনেক ভালো করেছে? তাহলে বিএনপি এবং জামাতে ইসলামের এই নির্বাচন থেকে মূল পার্থক্যের জায়গা কোনগুলো? কেন দরিদ্র এবং কৃষি প্রধান অঞ্চলের মানুষজন জামাত ইসলামীকে বেশি ভোট দিল, এবং শহুরে অঞ্চল এবং শিল্প অঞ্চলের মানুষেরা বিএনপিকে বেশি ভোট দিল? দক্ষিণ এবং মধ্য ও পূর্ব এই অঞ্চলটি গেল বিএনপির দখলে, এবং উত্তরবঙ্গের কিছু অংশ এবং দক্ষিণ পশ্চিমের কিছু অংশ চলে গেল জামাতে ইসলামের দখলে। এই বিভাজনটা কিভাবে তৈরি হলো? আবার যদি ঢাকা সহ রাজধানীর জায়গাটুকুতে দেখি, জামাত অভাবনীয় সাফল্য করেছে। এটার পিছনেই বা কারণ কি? আমরা কি প্রেডিকশন করেছিলাম, আমাদের প্রেডিকশন বনাম বাস্তবতা, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব দি বাংলা পালসের আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে থাকুন। প্রথমে চলুন একটু দেখে নিয়ে আসি নির্বাচনের ঠিক আগের দিন দি বাংলা পালস জামাত জোট, বিএনপি জোট এবং অন্যান্য জোটের ব্যাপারে কি মন্তব্য করেছিল। 300টি আসনে আমরা দেখতে পারি যে প্রায় 70টি আসন থেকে কোনো প্রকারের মন্তব্য করা সম্ভব নয়। আদার্স মানে অন্য প্রার্থী জিততে পারে 12টি আসন, যেমন জাতীয় পার্টি জিততে পারে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ জিততে পারে, বিএনপির বিদ্রোহী প্রার্থীর নিশ্চিত আসন রয়েছে সেগুলো বলা যেতে পারে, এবং জামাত জিততে পারে 84টি আসন। এটা দি বাংলা পালসের বিশ্লেষণ। এবং বিএনপি অ্যালায়েন্স জিততে পারে 135টি আসন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জামাত জোটের ক্ষেত্রে দি বাংলা পালস প্রেডিকশন করেছিল 84টি আসনের, এবং বিএনপির ক্ষেত্রে করেছিল 135টি আসনের, এবং 70টি আসনের ক্ষেত্রে বলা হয়েছিল নো কমেন্টস, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে। নানান প্রেক্ষাপট বিবেচনায় শেষ মুহূর্তের হাসি কে হাসবে সেই ব্যাপারটি বলা যায়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নো কমেন্টস আসনগুলো কিন্তু বিএনপির কাছে চলে গিয়েছে। তাই বিএনপি সর্বশেষ দাঁড়িয়েছে 212টি, এবং জামাত সহ অন্যান্য জোট দাঁড়িয়েছে 77টি আসনে। কিন্তু মজার বিষয় হলো, আওয়ামী লীগ এবং বিগত সরকারের ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি কিন্তু একটি আসনও দখল করতে পারেনি। যে ইসলামী আন্দোলনকে নিয়ে জোটের নানান জট তৈরি হয়েছিল, তারা একটি মাত্র আসন দখল করতে পেরেছে। বেশিরভাগ জায়গাতে তারা জামানত হারিয়েছে, এবং তাদের যারা নেতাকর্মী ছিলেন তারা তেমন কোনো ভোটই অর্জন করতে পারেননি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। চলুন এবার একটু অন্য প্রেক্ষাপট বুঝে নিয়ে আসি। এই নির্বাচনের আগের দিন আমরা যে প্রেডিক্ট করেছিলাম, তারও 2 দিন আগে আমরা আরেকটা প্রেডিক্ট করেছিলাম। ফিনল্যান্ড থেকে যুক্ত হয়েছিল একজন ডেটা সায়েন্টিস্ট, এবং তার অ্যানালাইসিস বিগত দিনে বাংলাদেশের যত সার্ভে সবগুলো মিলিয়ে অ্যানালাইসিস করে আমরা পেয়েছিলাম জামাতে ইসলামী হয়তো 78টি আসন দখল করতে পারে বা অর্জন করতে পারে। চলুন সেই ভিডিওর কিছু অংশ একটু দেখে নিই। আমাদের আজকের এই আলোচনা থেকে বিধান ভাই যেহেতু অনেক ধরনের বিশ্লেষণ করেছে, বিভাগ ভিত্তিক বিশ্লেষণ করেছেন, পার্সেন্টেজ গুলো কয়েকটা সার্ভের একত্রিত করে আরো গভীরে গিয়ে আমরা তো মোটা দাগে পেয়েছি এত পার্সেন্ট এত পার্সেন্ট, কিন্তু গভীরে গিয়ে আমরা যেটা বুঝলাম ওনার অ্যানালাইসিসে, বরিশালে জামাত 3 থেকে 4টি, রংপুরে 15 থেকে 16টি, চট্টগ্রামে 13 থেকে 14টি, রাজশাহীতে 10 থেকে 12টি, ঢাকায় 11 থেকে 12টি, ঢাকা বিভাগের কথা বলছি, ময়মনসিংহ 3টি, খুলনায় 20 থেকে 21টি, সিলেটে 3 থেকে 4টি, এই আসনগুলো জামাত সিকিউর করতে পারে। তো যদি আমি সর্বনিম্ন মানটা ধরি হিসেবের সুবিধার্থে, মানে যেখানে উনি বলেছেন 3 থেকে 4টি, আমি যদি 3কে হিসাব করি, যেখানে উনি বলেছেন 13 থেকে 14টি, আমি যদি 13কে হিসাব করি, মানে ছোটটাকে যদি হিসাব করি, তাহলে আমি দেখতে পাই বরিশালে 3টি, রংপুরে 15টি, চট্টগ্রামে 13টি, রাজশাহীতে 10টি, ঢাকায় 11টি, ময়মনসিংহে 3টি, খুলনা বিভাগে 20টি এবং সিলেট বিভাগে 3টি নিয়ে মোট 78টি আসন জামাতে ইসলামী সিকিউর করবে বলে ধারণা করা যাচ্ছে। প্লাস মাইনাস 2-3 হতে পারে, বা 5 প্লাস মাইনাস 5 হতে পারে, সেটা আমরা ধরে আমি নিতে যদি পারি। এখানে একটু কমেন্ট করি, জি, একটা আমার শিওর। ধারণা যে জামাত, আমার মানে সুইট স্পট যদি বলেন, আমি বলবো 80টি সিট, মানে আমি ধারণা করছি এবার 80টি। জামাত পাবে 80। 80টি সিট। তবে এখানে আপনি প্লাস মাইনাস 2-3 নয়, যেহেতু সার্ভের আপনার সার্ভেগুলোতে ডিভিশন থেকে আসনে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টা এরকম যে হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি দেখেন না, বা ছবির কোয়ালিটি, হ্যাঁ। রেজলিউশন হুম যদি হুম খারাপ হয়, আপনি কিন্তু ভালো মতো পিক্সেল গুলো ধরতে পারেন না যে ভেতরে কি হুম কি আছে। তখন অনুমান হুম, করতে হয় ডাকটা আসলে কোন দিক দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তাই হয়েছে, একদম। বিভাগ থেকে আসনে যেতে হয়েছে। তো সে কারণে এখানে ইরোর মার্জিন বেশি হবে। অর্থাৎ আমার ওকে। ধারণা 30টি আসন এদিক ওদিক হবে। অর্থাৎ
সর্বনিম্ন, এটা সর্বনিম্ন জামাত এবার 50টি সিট জিতে আসবে, এটা আমাকে যদি বলেন, এবং 110টি পর্যন্ত চলে যাবে, তারা এই পসিবিলিটি জামাতের আছে। এবং বিএনপির 210টি সিট তারা সুইট স্পটে আছে, বিদ্রোহী বাদে নয়, এবং তারা 180টি সিট পাবে, এবং হাইয়েস্ট তাদের সর্বোচ্চ ভালো লেভেলের 240টির মতো সিট তারা যেতে পারে, যদি ইনোভেশনের সার্ভে গুলো ঠিক হয়। এবং প্যানেল সার্ভেও সেদিকেই ইঙ্গিত, লাস্ট যে সার্ভেটি হয়েছে সেদিকে ইঙ্গিত করছে, এখানে 20%-এর একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এবং আমরা তার মানে এই যে এই বিশ্লেষণগুলো পেলাম কোথায়? যারা আপনারা জরিপগুলোকে মাথায় নেননি, যারা আপনারা জরিপগুলোকে উড়িয়ে দিয়েছিলেন, নিজের পক্ষে না আসলে সেই জরিপকে অবজ্ঞা করেছেন, জরিপকে ভুয়া বলেছেন, অর্থায়ন কে করেছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন, এখন বোঝা যাচ্ছে সেই জরিপের ভেতরেই লুকিয়ে ছিল আসল সত্য কথা। জরিপগুলোকে যদি বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী, নারী এবং পুরুষের অনুপাত অনুযায়ী এবং বেকারত্ব সহ মানুষের পেশাগত যোগ্যতার ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে দারুণ কিছু সিনারিও পাওয়া গিয়েছিল, এবং কোন অঞ্চলে কে জিততে পারে তার একটি আগাম সম্ভাবনাও ছিল। সেই সমস্ত সম্ভাবনা হিসেব করে জামাতি ইসলামের ব্যাপারে দি বাংলা পালসের বিশ্লেষণ ছিল 78টি আসন পর্যন্ত জামাতি ইসলামী দখল করতে পারে বা অর্জন করতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সর্বশেষ জামাত এবং এনসিপি অ্যালায়েন্স সহ 11 দলীয় জোট 77টি আসন অর্জন করেছে। এবার আসুন অন্য একটি গভীর ফ্যাক্টে। আচ্ছা, জামাতে ইসলামী কি সত্যি সত্যি 300 আসনে খুব মনোযোগ দিয়েছিল? না তো। যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে ছিল তখন মাত্র 179 আসনে তারা প্রার্থী দিয়েছিল। পরবর্তীতে তারা জোটে না থাকার কারণে সর্বশেষ 212টি আসন পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা একই সাথে নির্বাচনও করেছে। তাহলে একটু বুঝে নিতে চাই জামাতের টার্গেট কোথায় ছিল। আমরা একটা চিত্র সবাই দেখেছি, সেই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ম্যাপটা যদি খেয়াল করি, রংপুর জেলা, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল, আমরা দেখতে পাই রাজশাহীর কিছু অংশ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এই অঞ্চল, এবং খুলনা বিভাগের বড় একটি অংশ যেখানে রয়েছে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং খুলনা জেলা, এবং একই সঙ্গে সাতক্ষীরা। এই বর্ডার লাইন অঞ্চলগুলো কিন্তু জামাত ইসলামী খুব ভালো করেছে। আর এই বর্ডার লাইনের অবস্থাগুলো একটু বিবেচনা করি, কারণ জামাত কিন্তু সীমান্তের কোনো আসনের দখল ছাড়েনি। একমাত্র পঞ্চগড় একে সার্জিস আলমের জায়গাটুকু ছাড়া জামাত আর অন্য কোনো আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দেয়নি। জামাত আসন ছেড়েছিল মূলত মধ্যে এবং পূর্বে এবং দক্ষিণবঙ্গের আসনগুলোতে জামাত নজর কম দিয়েছিল, এবং সেখানে বেশ কিছু ভোটের ব্যবধানে জামাতে ইসলাম পরাজিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে জামাত তেমন পাত্তাই পায়নি। আমরা একটু বুঝে নিতে চাই এখানকার ঘটনাটা কি। সীমান্তবর্তী এলাকা, অপেক্ষাকৃত দরিদ্র এলাকা, কৃষিপ্রধান এলাকা, এবং যে এলাকাগুলোর মানুষ বিভিন্ন জায়গায় মাইগ্রেট করে, সেই আসনগুলো জামাত একচেটিয়া ভাবে দখল করেছে। আমরা একটু বুঝে নিতে চাই সেখানকার ঘটনাটা কি। প্রথম কথা, বাল্য বিবাহ খুব ইন্টারেস্টিং, যে বাল্য বিবাহ যেখানে বেশি, জামাতে ইসলামী সেখানে বেশি আসন পেয়েছে। কেমন কথা? রাজশাহী বিভাগে বাল্য বিবাহের হার 66.7%। সেই রাজশাহী বিভাগের বেশ কিছু আসন কিন্তু জামাত ইসলামের দখলে। এবং সাতক্ষীরা 4টি আসনে 4টি জামাত ইসলাম পেয়েছে এবং সেখানে বাল্য বিবাহের হার 62%। রংপুরে বাল্য বিবাহ 57.9%। এবং রংপুরে যদি দেখি, রংপুরের 6টি আসনে 6টি জামাত ইসলাম জয়লাভ করেছে বা জামাত জোট জয়লাভ করেছে। এটি একটা অদ্ভুত কারণ। অপেক্ষাকৃতভাবে বিএনপি যে আসনগুলোতে জয়লাভ করেছে সেখানে বাল্য বিবাহের হার অনেক কম। ঢাকা 48.6%, চট্টগ্রাম 44.1% এবং সিলেটে 31% বাল্য বিবাহের হার। এবং এইগুলোতে যেখানে বাল্য বিবাহ কম সেখানে বিএনপির সফলতা বেশি। আমরা যদি অন্যান্য ভাবে একটু খেয়াল করি, জামাতে ইসলাম যে অঞ্চলগুলোতে জিতেছে, রংপুর, রাজশাহী, খুলনার ওই অঞ্চল, সাতক্ষীরা সহ একদম বঙ্গোপসাগর এবং সুন্দরবনের এলাকা, সেটা কৃষি প্রধান এলাকা, এবং সেই কৃষি প্রধান এলাকায় জামাতে ইসলামী জিতেছে। বিএনপি জিতেছে শিল্প এবং সেবা খাতমূলক এলাকাগুলো, যেগুলোতে কলকারখানা বেশি, যেগুলোতে শিল্প ইন্ডাস্ট্রি বেশি, সেই জায়গাগুলোতে বিএনপি জয়লাভ করেছে। কিন্তু মজার ব্যাপার আছে আরেকটি। ঢাকা সিটির ব্যাপারে যদি আমরা তাকাই, এবং ঢাকা জেলার 20টি আসনের ভেতরে জামাত ইসলামী কিন্তু 7টি দখল করেছে। আপনাকে যদি প্রশ্ন করি যে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বাণিজ্য নির্ভর এবং সবচেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাপারটা কোন জায়গায় বলেন তো? মিরপুর। সেই মিরপুরে 3টি আসন,
3টি জামাত পেয়েছে। এটা কি ওই রকমই হলো কিনা যে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীগুলো চাঁদাবাজ সহ নানান সন্ত্রাসের কবলে পড়ে সারা জীবন, এবং সে কারণে সেখান থেকে বাঁচতে জামাত যে ন্যারেটিভ ড্র করেছিল সেই ন্যারেটিভে সায় দিয়ে তারা 3টি আসন, ঢাকা 14, 15 এবং 16, এই 3টি আসনই জামাতকে ভোট দিয়েছে একচেটিয়া ভাবে। এর পরে কোন অঞ্চল যেখানে সবচেয়ে বেশি কৃষি পণ্য নিয়ে কাজ করা হয়ে থাকে, সেই অঞ্চল হলো কাউরান বাজার, সেই অঞ্চলেও কিন্তু জামাত জিতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যবসায়ীরা যেখানে ক্ষুদ্র এবং মাঝারি অঞ্চলে ভর করে সেই অঞ্চলগুলো জামাতের দখলে, শিল্প সহ বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে বেশি, সেটা কিন্তু বিএনপির দখলে। প্রবাসীরা ঠিক যে অঞ্চলে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় এবং দক্ষ শ্রমিকের সংখ্যা যেখানে বেশি, সেই অঞ্চল জিতেছে বিএনপি। আমরা যদি আরো একটু দেখি ধর্মীয় দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, যে অঞ্চলগুলোতে ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রভাব অত্যন্ত প্রকট এবং যে অঞ্চলগুলোতে কট্টরপন্থী মানুষ এবং রক্ষণশীল মানুষের প্রভাব অনেক বেশি, সেই অঞ্চলগুলো জয়লাভ করেছে জামাত ইসলামী, এবং যেটা অনেকটা সুফি ঘরানার উদারপন্থী পন্থী ইনক্লুসিভ রাজনীতির জন্য যে মানুষগুলো যেখানে বসবাস করে, ডাইভার্সিফাইড সাংস্কৃতিক অঞ্চল যেগুলো, সেগুলো কিন্তু জয়লাভ করেছে ছিলেন। অতএব আমরা দেখতেই পাচ্ছি যে কৃষি খাত, শিক্ষা খাত এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এবং ধর্মীয় যে স্পর্শকাতর বিষয়টি রয়েছে এবং দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটি বিবেচনায় বাংলাদেশের এবারের ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে। এবার আসুন অন্য আরেকটি ব্যাপার আমরা একটু খেয়াল করে দেখি। মধ্যবর্তী যে এলাকাগুলো রয়েছে এবং মধ্যবিত্তের যে ভোট, এই মধ্যবিত্তের ভোট কিন্তু বেশিরভাগ গেছে জামাতে ইসলামের ব্যালটে। জামাতে ইসলামী এই মধ্যবিত্ত মানুষদেরকে সহ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষকে ক্যাপচার করতে পেরেছে। অপেক্ষাকৃত উচ্চ মধ্যবিত্ত এবং ধনী শ্রেণীর ভোট কিন্তু পেয়েছে বিএনপি। যে অঞ্চলগুলোতে শহর বেশি, নগর বেশি, পৌরসভা বেশি, সিটি কর্পোরেশন বেশি, সেই জায়গাতে ভোট পেয়েছে বিএনপি। নারীর শিক্ষা এবং ক্ষমতায়নের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, যেখানে নারী শিক্ষা এবং কর্মসংস্থান বেশি, সেখানে উদারপন্থী রাজনীতি খুব বেশি শক্তিশালী ভূমিকা পালন করেছে এবং বিএনপি সেই সমস্ত অঞ্চলগুলোতেই জিতেছে। আরেকটা ব্যাপার আছে, কর্মজীবী নারীর সংখ্যা যেখানে সবচেয়ে বেশি, সেখানে বিএনপি জয়লাভ করেছে বেশি। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেওয়ার ব্যাপারটা কি এখানে বুমেরাং হলো কিনা সেটা দেখার বিষয়। জামাতে ইসলামের থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চয়ই সে বিষয়টি ভাববে। এবং আমরা যদি দেখি প্রেডিকশন অনুযায়ী যে মডেলের উন্নতি হয়েছে, নো কমেন্টস ক্যাটাগরিতে বাংলা পাস যে সমস্ত আসনগুলোতে রেখেছিল, সেই সমস্ত আসনগুলো মূলত মূলত খুব কম ব্যবধানে বিএনপি পন্থী লোকেরা যে জয়লাভ করেছে। 5,000, 6,000, 10,000 ভোটের ব্যবধানে অনেক ক্ষেত্রেই কিন্তু জয়লাভ করেছে বিএনপি। আমরা একটু অন্যদিকে তাকাই। অন্যদিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো, আচ্ছা জামাতে ইসলামী এবং বিএনপির এই যে লড়াই, এই লড়াইটা কি পৃথিবীর অন্য কোনো দেশে আছে? পৃথিবীর অন্য কোনো দেশ কি এইরকম লড়াইয়ের মুখোমুখি হয়ে জামাতে ইসলামী যে একটা কর্নার জিতলো, বিএনপি আর একটা কর্নার জিতলো, এরকম কি অন্য কোনো দেশে হয়? হয়, অনেকগুলো দেশে হয়, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রেও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষিত এবং শহুরে এলাকার ভিতরে ডেমোক্রেটরা যেতে, সোজা বাংলায় বললে বারাক ওবামা এবং জো বাইডেনের দল যেতে, এবং গ্রামীণ কম শিক্ষিত মানুষের দখলে যারা থাকে তারা রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের দল যেতে। আমরা যদি ভারতেও দেখি, শিক্ষিত এবং শহুরে অঞ্চলে কংগ্রেসের দল যেতে এবং আঞ্চলিক দলগুলো যেতে, গ্রামীণ হিন্দুত্ববাদী এলাকায় বিজেপি বা নরেন্দ্র মোদীর দল যেতে, এবং সেটাই সবচেয়ে হয়ে থাকে। তুরস্কে যদি দেখি, ইস্তাম্বুল সহ ইজমির শহুরে অঞ্চলগুলোতে সিএসপি যেতে এবং আনাতোলিয়া বা গ্রামীণ অঞ্চলগুলোতে কেএপি যেতে। ইন্দোনেশিয়ায় যদি দেখি, জাকার্তা বা বালি যেটা শহুরে অঞ্চল রাজধানী, সেই জায়গাগুলোতে দেখি উদারপন্থী ইনক্লুসিভ দলগুলো যেতে, এবং আচে প্রদেশ বা রক্ষণশীল দলগুলোতে ইসলামিস্ট পার্টিগুলো যেতে। এই বৈশ্বিক প্যাটার্নে আর্থসামাজিক অবস্থার রাজনীতি সার্বজনীন ভূমিকা পালন করেছে। অর্থাৎ বিশ্ব এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির প্যাটার্ন ফলো করেই এবার কিন্তু জামাতে ইসলামী এবং বিএনপির এই ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে জামাত তার অন্য ইতিহাসের তুলনায় সবচেয়ে ভালো ফলাফল করেছে এই নির্বাচনে। কিন্তু এখন প্রশ্ন হলো, জামাত তাহলে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গাতে যে হাইপ তুলেছিল, মানুষজন ট্রেনে বাসে করে যে দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে বাড়িতে এসেছিল ভোট দেওয়ার জন্য, সেটি কি মিথ্যে? ফেসবুকে যে জামাত নিয়ে কথায় সয়লাভ হয়েছিল, সেটি কি তাহলে
প্রকৃতপক্ষে বানানো হাইপ, সেটির ব্যাপারে কি বলবো? আসলে এই হাইপটি বানানো নয়, বরঞ্চ এই হাইপটিও সত্য। কারণ একটি অঞ্চলে যদি 10টি ভোট থাকে, তার যদি ভাগ হয় এরকম 6 আর 4-এ, তাহলে তো হাইপটি মিথ্যা হয়ে যায় না। যদি এমন হতো ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো, যারা কিনা বলেছিল 143টি আসন তাদের এ গ্রেড আসন, অথচ মাত্র একজন, এই প্রথম জীবনে, এই প্রথম ইসলামী আন্দোলনের ইতিহাসে এবারই প্রথম এমপি হয়েছে। এমনকি তাদের আমির এবং নায়েবে আমিরও তাদের নিজস্ব অঞ্চলে, নিজের ঘাঁটিতেও কিন্তু তারা অনেক কম ভোট পেয়েছে এবং ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফল করেছে। তাহলে এবার বুঝে নেওয়া দরকার যে এই নির্বাচনটুকু একটা কি ফ্রেমের নির্বাচন ছিল, কোনো একটি আতাতের নির্বাচন ছিল, কোনো একটি ভাবে সমঝোতার নির্বাচন ছিল? এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গেলে হয়তো আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন একটি ঘটনা ঘটেছে, বাংলাদেশের রাজনীতির যে নতুন চেতনায় এবং নতুন চিন্তায় প্রবেশ করেছে, সেটা বোঝা যায়। যে অঞ্চলগুলোতে যে প্রার্থীদের জয়ের কথা ছিল, সামান্য ব্যবধানে হেরে গেলেও তারা কিন্তু বিজিত এবং জয়ী প্রার্থীরা পরস্পরের বাসায় গিয়েছে, খোঁজ নিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, মিষ্টি মুখ করেছে। শিশির মনির দিরাই এবং সাল্লার অবিসংবাদিত নেতা হয়ে ওঠার কথা ছিল, কিন্তু তিনি হেরেছেন। সঙ্গে সঙ্গেই সেই হার মেনে নিয়ে তিনি জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন, তার বাসায় ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। পটুয়াখালী 2-তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জয়লাভের পর স্থানীয় বিএনপির নেতার কাছে চলে গিয়েছেন এবং তাকে বলেছেন, আপনি আমাকে অনুরোধ নয় নির্দেশ দেবেন, আমি সেটা পালন করব। সঙ্গে সঙ্গে সিলেটে 1 আসনে আমরা দেখেছি মৌলানা হাবিবুর রহমানের বাসায় ছুটে এসেছেন খন্দকার মুক্তাদির, যিনি বিএনপির হয়ে জয়লাভ করেছেন। তিনি তার বাসায় গেছেন এবং মৌলানা হাবিবুর রহমান তাকে মিষ্টি মুখ করিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, চাঁদপুরে সহিংসতা পরবর্তী সময়ে বিএনপির নবনির্বাচিত এমপি তিনি অনেকজনকে দল থেকে বহিষ্কার করেছেন। রাজনীতির যে নতুন দিন শুরু হলো, যে সুবাতাস শুরু হলো, সেটা ছড়িয়ে যাক সবখানে এবং সেটি হোক বাংলাদেশের একমাত্র অঙ্গীকার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করা হলে উনি বলেছেন, জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। জনাব তারেক রহমানের জন্য শুভকামনা থাকলো এবং বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক জায়গায় পৌঁছবে, এটি প্রত্যাশা। শেষ করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে, সেটি হলো এনসিপি। বাংলাদেশের গণ অভ্যুত্থানের গর্ভে জন্ম নেয়া একটি রাজনৈতিক দল অসম্ভব ভালো করেছে এবারকার নির্বাচনে। 6 জন সংসদ সদস্য পাচ্ছেন তারা। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দলের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন, যেমন ঠিক তেমনি ভাবে দক্ষিণবঙ্গের মুখ্য সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ রয়েছেন। অল্পের জন্য হেরে গেছেন অনেক ভোট পেয়ে সার্জিস আলম, যিনি ছিলেন উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক। এছাড়াও হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ, কুড়িগ্রাম 2-এ ডক্টর আতিক মুজাহিদ এবং সেই সঙ্গে আরিফুল হক কিন্তু ঢাকা থেকে নির্বাচিত হয়ে, নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়ে তিনি এই সংসদে যাচ্ছেন। অতএব গণ আন্দোলনের মুখ এবং গণ অভ্যুত্থানের পরিচিত চেহারাগুলো সংসদে যাবেন, তারা তরুণদের দাবি নিয়ে কথা বলবেন এবং সেই সঙ্গে আরো একটি ভালো খবর যে জামাত সহ 11 দলীয় জোট ছায়া সংসদ গঠন করবেন। অতএব উচ্চকক্ষে যাবারও সুযোগ রয়েছে এবং জামাত 30টি আসনের ক্ষেত্রে নতুন ভাবে ভোট গণনা এবং পুনর্ভাবে ভোট নেয়ার ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে অলরেডি ইলেকশন কমিশনের কাছে তারা কথা বলেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন। অতএব রাজনীতির বাতাস কোন দিকে ববে সেটা একটু বোঝা এই মুহূর্তে মুশকিল। তবে যাই হচ্ছে, বাংলাদেশ মনে হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে প্রবেশ করছে, সেটি আপাতত সবচেয়ে ভালো খবর। প্রেডিকশন হলো, অনেক প্রেডিকশনের সাথে তুলনামূলক রেজাল্ট হলো, কে কোন অঞ্চলে জয়লাভ করেছেন সেটার ব্যাপারে নিশ্চয়ই দলগুলো ভালো জানেন। আমরা মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এই আলোচনা আপাতত আরো বেশ কয়েকদিন চলবে। তবে যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে ভালো হোক। বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং সেই সঙ্গে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে।